অনুষ্ঠানে যেটি আসলে একদমই রাজনৈতিক স্লোগানের মতো যে আমরা ডিজিটাল বাংলাদেশ কিন্তু ইলিশ খাইতে পারি না, আমরা টাকা নাই তো এটা করতে পারি না, এবং প্রত্যেকটা এটা কিন্তু খুব আপনি যেরকম বলছেন তার চেয়ে অনেক বেশি স্ট্রং পলিটিক্যাল স্লোগান আপনি পয়লা বৈশাখের কোনো কিছুতে কখনো দেখেছেন কিনা? দেখা উচিত কি উচিত না সেটা অন্য কথা। মানে এইবারই এটা মানে এটা আমাদের এটার সঙ্গে খুব কমন খুবই কিনা? অভিনব। হ্যাঁ, খুবই অভিনব, কিন্তু খুবই আপনি অভিনব। জি। কিন্তু কোনো অভিনব প্রতিবাদ কি হতে পারবে না খালেদ ভাই? আমরা অবশ্যই মনে করি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে জনগণের যারা প্রতিনিধি হবেন স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে তাদের কাছে ক্ষমতা যাবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু এটা তো এক কথায় অবাস্তব এবং অসম্ভব যে 6 মাসের মধ্যে নতুন একটি ভোটার তালিকা হালনাগাদ করা, নির্বাচন কমিশনকে ঠিক করা, বিচার ব্যবস্থাকে সংস্কার করা এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের মূল ভূমিকায় ফিরিয়ে আনা। এখন বিএনপি মনে করছে সার্জিস্টা যে দাবিগুলো করছে এগুলো একদিনে হবে না, তারাও জানে। তারা বক্তব্য নির্বাচন দেন, যদি জনগণ যাদেরকে ক্ষমতা নেয় প্রয়োজন তোমরাও রাজনৈতিক দল করে আসো, জনগণ যাদের হাতে ক্ষমতা দিবে সংস্কার চলবে, নাহলে পরের বছর আবার তাদেরকে জনগণ ফালাই দিবে ক্ষমতা থেকে। আছে এটা আমাকে করতেই হবে। আর আরেক দল বলছে এটা করার মানেই হচ্ছে আমি ভীষণভাবে ধর্মবিদ্বেষী, আমার বাংলাদেশে বাস করবার কোনো অধিকার নেই, আমি মুসলমান না। এই যে দুটো ভয়ঙ্কর বিএনপি চারপাশে দেখি, এই দুই দলের কোন দলে বিলং করে? বিএনপি এই দুই দলে আপনি কিন্তু বিএনপি মহাসচিবের বক্তব্য সাংবিধানিক নাম পরিবর্তন করার পরামর্শ এসেছে। আমাদের দেশের নাম ইংরেজিতে ভাবে পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। রিপাবলিক শব্দটার মানে আমরা আগে সংবিধানে করেছিলাম প্রজাতন্ত্র, ফলে আমরা বাংলাদেশের বাংলা মানে যে রাষ্ট্রীয় নাম সেটাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলছিলাম। তারা যেটা সাজেস্ট করেছেন, রিপাবলিকের মানে করেছেন নাগরিকতন্ত্র এবং পিপলস রিপাবলিকের মানে করেছেন জনগণতন্ত্রী বাংলাদেশ। মানে বাংলাদেশের নামে বা রিপাবলিক শব্দটার বাংলা করা নিয়ে দীর্ঘদিন থেকে একটা আলোচনা ছিল। এগুলো সিম্বলিক ভ্যালু আছে, এগুলো যে পরিবর্তন করে ফেললেই অনেক কিছু হয়ে যাবে বা পরিবর্তন না করলে খুব ক্ষতি হয়ে যাবে, ব্যাপারগুলো এরকম না। কিন্তু সিম্বলিক ভ্যালু তো আসলেই আছে। সেটা হচ্ছে যখন আমরা প্রজাতন্ত্র বলি, মানে আমরা নাগরিকদেরকে প্রজা বলছি, আসলে একটা রাষ্ট্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে কিছু বিস্তারিত ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। বিএনপি রুবিনা ফারহানা কি বলল, কাকে কি বললো, চলুন ইলিশ মাছ আমরা কি জন্য খাইতে পারি না এই বিষয়ে গোপন কিছু তথ্য ফাঁস হয়েছে। চলুন এই বিষয়ে আমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ রিপোর্ট আছে, আমরা ইনশাল্লাহ রিপোর্ট দেখব। শুরু করার আগে একটা কথা বলছি, যদি নিয়মিত ভিডিওটি পেতে চান তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে আগে গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আসি। চলুন শুরু করা যাক। এটা নিয়ে আসলে আপনাকে প্রশ্ন করে আমরা একটু নির্বাচন বিষয়ে একটু আমরা যাবো যে বিএনপির এই বিষয়ে অবস্থানটা কি একটু মানে আমরা একটু দেখি যে পপুলারিটি কোন দিকে যায় সেদিকেই আমরা যাব, নাকি আমরা একটু মাঝারি অবস্থানে যাব, নাকি আমরা একটু এন্টি আওয়ামী লীগ যেদিকে যায় তার একটু উল্টা দিকে যাব, কি একটু আমাদের যদি বলতেন। বেশ ফারহানা, সরি আমি একটু প্রশ্নটা লম্বা হয়ে গেল আমার জন্য। খালেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বামপন্থী কিছু সংগঠন আপনারা জানেন যে কিছু প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিল এবং তারা শোভাযাত্রায় অংশ নিয়েছে প্ল্যাকার্ড হাতে। সেই প্ল্যাকার্ডে লেখা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বন্ধ করো, সেই প্ল্যাকার্ডে লেখা ছিল কথা বলবার স্বাধীনতা চাই, ভাত নাই, চাল নাই, ইলিশ খাবো কোথা থেকে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ তাদের যা অভাব অভিযোগ সেই লেখা ছিল প্ল্যাকার্ডে। সেখানে ছাত্রলীগ হামলা করেছে, সেখানে প্ল্যাকার্ড কেড়ে নেওয়া হয়েছে, ছিঁড়ে ফেলা হয়েছে, তাদের উপরে হামলা হয়েছে এবং তারা বলছে যে বাংলাদেশে এমন একটা অবস্থায় আমরা এখন আছি যে আমরা আমাদের কথা লিখে একেবারেই দেখুন একটা উৎসব মুখর পরিবেশ এবং এখানে কোনো রকম কোনো রাজনৈতিক উত্তেজনার বিষয় নাই, কোনো রকম রাজনৈতিক মিছিল ছিল না, কোনো রকম সমাবেশও ছিল না। এটা একেবারেই সবার সঙ্গে মিশে গিয়ে তাদের কথা তাদের মতন করে লেখা। সেখানেও কিন্তু হামলা করেছে ছাত্রলীগ। অর্থাৎ আমি এটা এ কারণেই বলছি যে আমাদের কথা বলার জায়গা বা স্পেস কতটা সংকুচিত হয়ে গেছে। ভিন্ন মতকে সহ্য করবার কিংবা ভিন্ন মতেরও দরকার নেই। ধরুন যে মতটি আপনার পছন্দ হচ্ছে না, এটুকু হলেই যথেষ্ট, ভিন্ন হওয়ার দরকার নাই। আপনার জন্য অস্বস্তিকর বা আপনার জন্য অপছন্দনীয় কোনো মন্তব্য আপনি এখন আর নিতে পারছেন না। বেশ ফারহানা, একটা প্রশ্ন করতে পারি? যে মানে আপনি তো আসলে আমি জানি না, মানে আপনি বিদেশে পড়াশোনা করেছেন ছিলেন কিন্তু অনেকদিন আছেন, আপনি কি কোনো মানে পয়লা বৈশাখের অনুষ্ঠানে যেটি আসলে একদমই রাজনৈতিক স্লোগানের মতো যে আমরা ডিজিটাল বাংলাদেশ কিন্তু ইলিশ খাইতে পারি না, আমরা টাকা নাই তো এটা করতে পারি না, এবং প্রত্যেকটা এটা কিন্তু খুব আপনি যেরকম বলছেন তার চেয়ে অনেক বেশি স্ট্রং পলিটিক্যাল স্লোগান আপনি পয়লা বৈশাখের কোনো কিছুতে কখনো দেখেছেন কিনা? দেখা উচিত কি উচিত না সেটা অন্য কথা। মানে এইবারই এটা মানে এটা আমাদের এটার সঙ্গে খুব খুবই অভিনব। হ্যাঁ, খুবই অভিনব, খুবই অভিনব। কিন্তু কোনো অভিনব প্রতিবাদ কি হতে পারবে না খালেদ বাংলাদেশে? খুবই হতে পারবে। আমি বলতেছি আমার পয়েন্টটা সেটাই যে অভিনব, নিশ্চয়ই অভিনব। আমি পহেলা বৈশাখের যখন আমার মা সুস্থ ছিলেন, আমার 91 থেকে 96 এর স্মৃতি আমি বলছি, আমি প্রতি বছরই আমার মাকে নিয়ে যেতাম, আমার মা আমাকে নিয়ে যেতেন, মা আমাকে নিয়ে যেতেন। তো আমরা পারিবারিক ভাবেই এই দিনগুলো পালন করতাম। কিন্তু ধীরে ধীরে দেখলাম যে এত বেশি লোক সমাগম হচ্ছে এবং এত খরতাপ যে আসলে আমাদের আম্মারও বয়স হচ্ছে, সুতরাং আমাদের পক্ষে এটা কন্টিনিউ করা সম্ভব হয়নি। সে কারণেই আমি বলছিলাম যে এই যে বিএনপির সময়ের কথাটা তুললেন সুভাষ দা, 91 থেকে 96 কিন্তু আমরা রেগুলার গিয়েছি, কোনোদিন আমরা কোনো বাধার মুখে পড়িনি। পরে যখন 96 থেকে 2001 আওয়ামী লীগ সরকার আসলো, তখন আপনার নিশ্চয়ই মনে আছে রমনা বটমূলে বোমা হামলা হয় এবং তারপর থেকে মূলত আমরা পিছিয়ে গেছি। আমাদের পরিবার পার্সোনালি পিছিয়ে গেছে, আমরা সাহস করিনি এরপরে কয়েক বছর যাওয়ার।
পর। তারপরে কিন্তু 2001 থেকে 2006 ঠিক পালন হয়েছে রমনা বটমূলের প্রোগ্রাম, কোনো প্রবলেম হয়নি। মুশকিলটা হচ্ছে কি এখন আমি দুটো চরমপন্থী দল লক্ষ্য করি। আপনার জানা আছে কিনা? একদিকে আপনার দেখি জানা আছে যারা কিনা? বলছে আপনার জানা আছে কিনা যে সরাসরি সম্প্রচার বন্ধ হওয়ার ব্যাপারটা আপনার জানা আছে কিনা? বিএনপি কি আমার সরাসরি জানা নেই, সম্প্রচার- খালেদ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি খালেদ, হ্যাঁ, আমার বলেন। জানা নেই। হ্যাঁ, আপনি আমি বলছিলেন। এটুকু বলতে পারি যে দুটো খুব চরমপন্থী গ্রুপ আমি দেখতে পাই, যেহেতু এখন ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সহজেই কিন্তু আপনি বুঝতে পারেন যে আসলে সোসাইটি কি ভাবছে, কমন পিপল কি চিন্তা করছে। আমি দেখি দুটো এক্সট্রিম গ্রুপ। একটা গ্রুপ বলছে এটাই করতেই হবে, এটা না করলে আমি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি না, আমি বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস করি না, আমি সংস্কৃত মনা না, আমার রুচির সমস্যা আছে, এটা আমাকে করতেই হবে। আর আরেক দল বলছে এটা করার মানেই হচ্ছে আমি ভীষণভাবে ধর্মবিদ্বেষী, আমার বাংলাদেশে বাস করবার কোনো অধিকার নেই, আমি মুসলমান না। এই যে দুটো ভয়ঙ্কর বেরসে পারে না চরমপন্থা বিএনপি আমি কোন চারপাশে দেখি, বেরসে পারে না বিএনপি এটা কিন্তু এই দুই আমি দলে দেখিনি। কোন দলে বিলং করে? বিএনপি এই দুই দলে আপনি কিন্তু বিএনপি মহাসচিবের বক্তব্য একটু আগে নিজে পড়ে শুনিয়েছেন, কোট করেছেন। না, আপনি বলেন বিএনপি কোন দলে বিলং করে? বিএনপি না, কোন দলে বিলং করে না। কিন্তু আপনি বিএনপি বলছিলেন যে এই চরমপন্থায় দুই দলই আছে, বিশ্বাস কিন্তু করে না। আপনি বলছিলেন যে এই দুই দলই আছে। আপনি যদি বলতেন তিন দল আছে তাহলে আমি বুঝে নিতাম যে এটা বিএনপির দলটা একটু আলাদা। আমি ভাবছি যে বিএনপি ওই দুই দলের না, কোন একটা দলে ইনক্লুডেড। না, আমি রাজনীতির বাইরে দুটো দলের কথা বলছি। দুটো রাজনীতির ভীষণ শক্ত মতের দুটো দল, যারা পরস্পরকে শত্রু মনে করে এবং যারা পরস্পরকে সঠিকতম মনে করে, মানে সে নিজেকে সঠিকতম মনে আওয়ামী করে লীগ কোন এবং দলে বিলং অপর করে? প্রান্তে যে আছে সে আওয়ামী হচ্ছে লীগ- একদম আওয়ামী লীগ ভুল। কোন- সেটা সুভাষ সিংহ রায় বলতে পারে, আমি ঠিক আচ্ছা, জানি না। তবে ওকে। আমি এটুকু বলতে পারি যে বিএনপি ডানের বাম, বামের ডান, বিএনপি মধ্যপন্থী দল এবং বিএনপির মহাসচিব আজকে যেই বক্তব্যটি দিয়েছেন সেটা আমিও পড়েছি, আপনারাও পড়ে শোনালেন, আমি আর মানে রিপিট করছি না। ওটাতেই খুব পরিষ্কার যে আমরা কিভাবে বছরকে স্বাগত জানাই। আর একটা কথা আমি ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে একটু বলতে চাই, যদি আমাকে সুযোগ দেন। জি, please ওবায়দুল বলেন। কাদের সাহেব বলেছেন 17 বছর ধরে আমরা সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়েছি। বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশের জন্মের 52 বছরের মধ্যে 24 বছর আওয়ামী লীগ শাসন ক্ষমতায়, আর 10 বছর আওয়ামী লীগের প্রধান মিত্র, যারা কখনো আওয়ামী লীগের সঙ্গে দলে থেকে, কখনো বিরোধী দলে থেকে আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছে, সেই জাতীয় পার্টি 10 বছর, অর্থাৎ মোট 34 বছর বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার বন্ধুরা শাসন করেছে। তারপরেও বিষ বাষ্প তারা সরাতে পারলো না। এখন 15 বছর ধরে আওয়ামী লীগ ধারাবাহিকভাবে দেশ শাসন করছে, শোষণ করছে, তাদের মত চাপিয়ে দিচ্ছে, কারণ একটা তো কারণ তারপরেও তারা বিষ বেরসে বাষ্প সরাতে পারে বেরসে না। পারে না। একটা কারণ কিরকম হতে পারে না যে স্বাস্থ্য সংক্রামক, কিন্তু মানে রোগ সংক্রামক, স্বাস্থ্য তো সংক্রামক না আসলে। আপনি ক্ষমতা থাকে না থাকে দেখুন, আপনি বলছিলেন বীজ বাষ্পের ব্যাপারটা তো আসলে মানে মানে আপনি ক্ষমতায় থাকেন না থাকেন সেটা তো আসলে ব্যাধি 20 বছর ছাড়া সংক্রামক। হ্যাঁ, আমরা বলি ব্যাধি সংক্রামক। একই সঙ্গে ব্যাধির কিন্তু ওষুধও আছে, ব্যাধি Right, নিরাময়ও হয়। ব্যাধি right, যদি right. নিরাময় না হতো তাহলে তো মানুষ বাঁচতেই পারতো না। আমার তো মনে হয় যাই হোক, এটা আমার মনে তারা হয় করেনি। আমার মনে হয় বেরসে ফারানা পয়েন্ট পরিষ্কার করেছেন এবং খুবই চমৎকারভাবে করেছেন। আমি একটা কথা একটু সুযোগ চাই। জি প্লিজ প্লিজ। তারা তো এটা বিষবাষ্প পরিষ্কার দূরে থাক। আপনি যদি ধারাবাহিকভাবে 2012 পরে বাংলাদেশে কি হয়েছে একটু দেখেন, সেই রামু, নাসিরনগর, হোমনা, কলমাকান্দা, তারপরে আপনার যশোর, নড়াইল, মানে এমন কোন জেলা নাই, এবং বিশেষ করে গত বছর পূজার সময় যেটা হচ্ছে কুমিল্লা থেকে শুরু করে সেই রংপুরের পীরগঞ্জ পর্যন্ত যেই বিভৎস হামলা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর, আমি জানি না সুভাষ সিংহ রায় কি করে একেবারে অন্ধের মতন এই জায়গাগুলোতে চোখ বুজে থাকেন। আমি যখন কথা বলছিলাম, এক মিনিট ভাইয়া, আমি যখন কথা বলছিলাম উনি হাসছিলেন। আমি জানি না উনি হাসেন কি করে। একটা ঘটনারও বিচার হয়নি খালেদ, এবং তারাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদই বলছে যদি বিচার হতো, যদি সত্যিকার অর্থে দৃষ্টান্তমূলক শাস্তি কাউকে দেয়া হতো, তাহলে এই ফেসবুককে কেন্দ্র করে প্রতিটা ঘটনা আপনি দেখবেন ফেসবুকে কিছু এসছে। এই যে আমার মনে হয় বেরসে ফারানা এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা আসলে তুলে ধরেছেন সাম্প্রদায়িকতা বা বিষ নিয়ে। আমরা একটু জনাব শিবু শেখর, আপনি যদি খুব অল্প কথায় উত্তর দিতেন, কারণ আমরা নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশনের নির্বাচন নীতিমালা নিয়েও কিছু কথা বলতে চাই। তার আগে জনাব শিবু শেখর চাই যে সাম্প্রদায়িকতার ঘটনাগুলি রামু থেকে শুরু করে নাসিরনগর হয়ে কুমিল্লায় যে ঘটনাগুলি ঘটেছে তার আসলে উল্লেখযোগ্য শাস্তি কেন হয়নি, বেরসে রুমিন ফারানা প্রশ্ন করেছেন। আপনার মন্তব্য আমরা একটু শুনতে চাই জনাব শিবু শেখর। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, জি। ডয়েসে ভ্যালি যেই পদ্ধতিতে অনুষ্ঠানটি পরিচালনা করে, সেখানে অন্তত আমি ব্যারিস্টার রুমিন ফারানাকে দেখতে পারিনি। এখন ব্যারিস্টার রুমিন ফারানা কিভাবে আমাকে দেখলেন, আমি হাসছি না কিভাবে হাসছি আমি বুঝতে পারলাম না। যাই হোক, তার কাছে অন্য কোনো পদ্ধতিও থাকতে পারে। একটা ব্যাপার খুব পরিষ্কার হয়ে বলা দরকার যে হাসির শব্দ শোনা যায় সুভাষ সিংহ রায়। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, দেখা শব্দ ধন্যবাদ। দেখা শোনা তো একসাথে। হ্যাঁ, আমি একটা কথা খুব পরিষ্কার করে বলি। 1973 সালে সংবিধানের 12 এবং 78 অনুচ্ছেদ, যেটা ব্যারিস্টার রুমিন ফারানা খুব বেশি ভালো বুঝবেন, যে ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পরে বিএনপি ক্ষমতায় এসে এই ধারাগুলো বাতিল করে দিয়েছে। কেরে আমি কলা খাই না, এটা থেকে বাঙালি জাতি বুঝা নিছে যে ঠাকুর ঘরে যে ব্যক্তি আছে তিনি কলা খাচ্ছেন, যার কারণে যিনি জিজ্ঞেস করলেন ঠাকুর ঘরে কেরে, তো সেই লোক বলতেছে আমি কলা খাই না। আচ্ছা, আমরা এই গল্পটা কেন বললাম, প্রেক্ষাপট আছে, কুমিল্লার কিছু লুক শোনা লাগে। নির্বাচন ইস্যুতে বিএনপি মুখে যতটুকু বলছে, ভেতরে এর থেকে 10 গুণ বেশি মানে নির্বাচন ইস্যুতে তাদের পরিকল্পনা, প্ল্যান, সরকারকে চাপ দেওয়ার ইস্যু, রাজপথে নামার ইস্যু, বিভিন্ন ধরনের কিন্তু কাজ করে যাচ্ছে। আবার অপরদিকে সমন্বয়করা জানে এই নির্বাচন যত দ্রুত হয়ে যাবে, আজকের দিনে তাদের যে পাওয়ার অফ লেভেল, বিভিন্ন জায়গায় প্রধান অতিথি, আইজি, ডিআইজি, সেনাপ্রধান, বা ধরেন গণভবন, বঙ্গভবন, যে অ্যাক্সেস, এগুলো কিন্তু থাকবে না। কেন থাকবে না? কারণ
বিএনপি ক্ষমতায় আসবে মোটামুটি নিশ্চিত বলা যায়। আর বিএনপির সাথে এই সমন্বয়কদের সর্বশেষ যেই কেমিস্ট্রিটা, এটা এতটাই ঝোল পাকাই গেছে যে বিএনপি ক্ষমতায় আসলে সমন্বয়করা মোটামুটি নর্মাল, আগে যেমন সার্জিস ছিল, হাসনাত ছিল, আসিফ এখন হেলিকপ্টার চড়ে, এগুলো কিন্তু আর থাকবে না, নাহিদরাও থাকবে না, এখন তারা পদ পদবীর কারণে এটা তারা পাচ্ছে। তো কেন? ছাত্ররা চায় সংস্কার চলবে দীর্ঘকাল, একটা নির্দিষ্ট টার্গেটের আগে সংস্কার বন্ধ হবে না, আর এই সংস্কারের জন্য সরকারকে সময় দেওয়া উচিত। আর এর আগে নির্বাচন হয়ে গেলেই সরকারও বিদায় হবে, এই সমন্বয়কদেরও পাওয়ারটা কিন্তু পড়ে যাবে। বিএনপি গেলে, যদিও তারেক রহমান বলছেন সবাইকে সম্মান করা হবে, কিন্তু লোকাল লেভেলে আপনি ছাত্রদলের নেতাকর্মীদের বা বিভিন্ন জায়গায় বক্তব্য আপনি ফোকাস করেন, বিএনপি নেতারা যেভাবে কথা বলছেন, আমরা এরকম আইডিয়া করছি, নাও হইতে পারে, আরো ভালো কিছু হইতে পারে। যাই হোক, এখন নির্বাচন নিয়ে বিএনপি যখন ওয়ান ওয়ে রোডে ঢুকছেন যে আগামী 6 মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব, এরকম একটা অবস্থানে আছেন, তখন আমরা মনে করি যে এই বক্তব্যটা বিএনপিকে, বিশেষ করে তারেক রহমানকে, কারণ আগামী দিনে যে সংবিধান যদি কার্যকর হয়, সংশোধিত সংবিধান, তাহলে বেগম খালেদা জিয়া তিনি কিন্তু প্রধানমন্ত্রী হবেন না, প্রধানমন্ত্রী হবে জনাব তারেক রহমান। আর নির্বাচন ইস্যুতেও বেগম খালেদা জিয়া দলের জন্য ওরকম কোনো বক্তব্য দিচ্ছে না, জনাব তারেক রহমানই বক্তব্য দিচ্ছেন। নির্বাচনের পজিটিভিটিটা তিনি বোঝানোর চেষ্টা করছেন যে দ্রুত একটা নির্বাচন দরকার। মির্জা ফখরুল ইসলাম তারা এই নির্দেশেই কিন্তু কাজগুলো করে যাচ্ছেন। তো এর মধ্যে সার্জিস বলছেন এই বার্তাটা বিএনপিকে, তারেক রহমানকে, প্রত্যেকটা নেতাকর্মীকে সার্জিস দিচ্ছেন যে আমরা মনে করি এত বড় অভ্যুত্থান, এত রক্ত, এত জীবন, সামগ্রিক সবকিছু যে চাওয়া তা কেবল একটি নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ না। আমরা অবশ্যই মনে করি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে জনগণের যারা প্রতিনিধি হবেন, স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে তাদের কাছে ক্ষমতা যাবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু এটা তো এক কথায় অবাস্তব এবং অসম্ভব যে 6 মাসের মধ্যে নতুন একটি ভোটার তালিকা হালনাগাদ করা, নির্বাচন কমিশনকে ঠিক করা, বিচার ব্যবস্থাকে সংস্কার করা এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের মূল ভূমিকায় ফিরিয়ে আনা। এখন বিএনপি মনে করছে সার্জিসটা যে দাবিগুলো করছে এগুলো একদিনে হবে না, তারাও জানে। তারা বক্তব্য, নির্বাচন দেন, যদি জনগণ যাদেরকে ক্ষমতা নেয়, প্রয়োজনে তোমরা রাজনৈতিক দল করে আসো, জনগণ যাদের হাতে ক্ষমতা দিবে সংস্কার চলবে, নাহলে পরের বছর আবার তাদেরকে জনগণ ফালাই দিবে ক্ষমতা থেকে। কিন্তু এই সংস্কারের নাম দিয়া অলরেডি 6 মাস চলে গেছে, আরো 6 মাস, মানে অলরেডি 1 বছর, আগামী 6 মাস মানে টোটাল সময় হচ্ছে 1 বছর, কিন্তু সরকার বলছে আগামী 1.5 বছর, 6 মাস গেছে, টোটাল 2 বছর, এটা 2 বছর পরে হতে পারে, এরকমই একটা অবস্থান যখন দেখা যাচ্ছে, তখন সার্জিসদের বক্তব্য যে এই 6 মাসের মধ্যে নির্বাচন ইস্যুটা এটা আসলে অসম্ভব। তো অন্তর্বর্তী সরকার যেমনটি বলছিল, সার্জিস বলছে 26-এর মাঝামাঝির পূর্বে সেটা হোক, কিংবা তার 2-1 মাস আগে হোক। এছাড়া 25-এর ডিসেম্বরে কিংবা 26-এর জানুয়ারি কথা এসেছে, যেটি যৌক্তিক তাতে আমরা দ্বিমত করবো না, কিন্তু যদি বলা হয় এই বছরের জুন জুলাই বা জুন মাস, সেটি অযৌক্তিক। এইটা মানে খুবই অল্প সময়, সংস্কার হওয়ার পরপর যদি আমরা নির্বাচনের দিকে যাই তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। তিনি বলছেন পুরো বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা যেখানে আমরা আছি, প্রতিনিধিরা গিয়েছি, সেখানে এই কথাটা তারা শুনছেন যে সংস্কার লম্বা সময় ধরে বা সংস্কারটা চলমান থাকা উচিত, এটা আপনার হওয়া উচিত, তারপরে নির্বাচন। তো এখন একটা মুখোমুখি অবস্থানে কিন্তু যাচ্ছে সমন্বয়কদের সাথে বিএনপির। যদিও তারা একটা টিম হিসেবে কাজ করেছে, আওয়ামী সরকার পতনের জন্য সবাই একটা টিম ছিল, কিন্তু এখন বিএনপি কেন চাচ্ছে, আমি আবার বলি, বিএনপি এত বড় একটা দল 16 বছর ক্ষমতায় ছিল না। জনাব তারেক রহমান যথেষ্ট ম্যাচিউর পলিটিক্স করছেন, বিএনপির ঊর্ধ্বতন নেতারাও ম্যাচিউর পলিটিক্স দেখাচ্ছেন। আপনি দেখেন এইবারই মনে প্রথম যে নিজেদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে নিজেরা মামলা করছে, তাও আওয়ামী লীগ করা একটা পরিবারকে হাত দেওয়ার জন্য। বাংলাদেশের ইতিহাস আর আছে এমন কিনা আমি জানি না, আওয়ামী লীগ করছে কিন্তু সে অপরাধী না, সন্ত্রাসী না, তার পরিবারের উপর কেন হামলা করলো, রিজভী সাহেব এটা নিয়ে মামলা করার নির্দেশনা দিচ্ছেন, তারেক রহমান আপনি সরাসরি নির্দেশনা দিচ্ছেন, পোস্টার ছিঁড়া ফেলার জন্য বলছে, কারণ তারা বুঝতেছে হোয়াটস গানা বি হ্যাপেন, মানে নতুন বাংলাদেশে এই জিনিসগুলো মানুষ পছন্দ করে না। বাট ক্ষমতায় না থাকার কারণে এত বড় দল, এত নেতাকর্মী, তারপরে এখানে এগুলোকে কন্ট্রোল করার সুযোগ নাই, আসলে সবগুলো সম্ভব না, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। বাট ক্ষমতায় বসলে সব তারার মতো সোজা হয়ে যাবে, কারণ তখন প্রশাসন তাদের নিজের। এখন ডক্টর ইউনূসের প্রশাসন কি ভূমিকা রাখবে এটা নিয়ে লোকাল একটা এরিয়াতে থাকা বা গ্রামে গঞ্জে শহরে বন্দরে 2-4টা যারা আছে ঠেকবাজ ঠোকবাজ বা চাঁদাবাজ, এরা কিন্তু এটারে ফোকাস করছে না, কিন্তু দল ক্ষমতায় আসলে তাদের মতন সোজা হবে। বিএনপি ভাবতেছে যে এইভাবে চললে আমরা নিজেরাই বদনাম হবো। মাহফিলে আমাদের নিয়ে বলা হচ্ছে একদল গেছে আরেকদল আসতেছে, বিপিনুর বলতেছে, জামাত বলতেছে, সমন্বয়করা বলতেছে, তোমরা তো এগুলো বইলা ভাই আমাদের নিজেদের ইজ্জত শেষ করতেছো, এই হালে চলে 1.5 বছর পর আমরা ক্ষমতায় নাও আসতে পারি। সো বেশি গন্ধ বের হওয়ার আগেই আমরা নির্বাচনটা চাই, সংস্কার আমরাও করব, সমস্যা নাই। তো নির্বাচন নিয়ে আসলে কবে হবে এটা একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে যাচ্ছি আমরাও। তো দেখা যাক নির্বাচন কবে হয়, আমরা হয়তো সময়ের সাথে জানবো। ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমি আশা করছি না টেনে পুরো ভিডিও দেখেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই বিষয়ে মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কি বললো, যদি নির্বাচন তাড়াতাড়ি হয় তাহলে বলে তারা হেলিকপ্টার উঠতে পারবে না, এই বিষয়ে মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম নতুন ভিডিও পেতে দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সত্য প্রচারে সহযোগিতা করুন, সত্যের পথেই থাকুন। ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো এক সময় কোনো একটা ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।